কোনো জটিল আর কঠিন কেস সমাধান করার পরই কিছুদিন বই নিয়ে ডুবে থাকে সে। অদ্ভুত আর রহস্যময় একটি লাশ নিয়ে যে জটিলতার মধ্যে নিপতিত হয়েছিল বিগত কয়েকটা দিন, অবশেষে সেটার মীমাংসা করা গেছে। কিন্তু বইয়ের মধ্যে ডুবে না গিয়ে অন্য একটি কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কেস খান। এটা খুবই ব্যতিক্রমী ঘটনা, তবে যে কারণে সে এখন মাথা ঘামাচ্ছে সেটা আরো বেশি ব্যতিক্রম ধর্মী। দীর্ঘদিন পর তদন্তের সুবাদে ঢাকার বাইরে কক্সবাজারে গেছিল। তদন্ত কি আর করবে? ওখানে পা রাখতে না রাখতেই সারা শরীর কাঁপিয়ে জ্বর চলে আসে। পরপর 3 দিন হোটেল রুমে বন্দী হয়ে থাকে সে। ব্যালকনি থেকে সমুদ্র দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি। তার ছাত্র আমিরুল অবশ্য যথাসাধ্য সেবা করেছে তার। কক্সবাজারের সবচেয়ে বড় ডাক্তারকে ডেকে এনেছিল হোটেলে, যদিও এর কোনো দরকারই ছিল না। নিজের শরীরকে সে ভালো মতোই চেনে। 3-4 দিন ভুগিয়ে এক সকালে হুট করেই জ্বর ছাড়ে তাকে। এ ব্যাপারে একদম নিশ্চিত ছিল। অসুখ বিসুখ হলো তার ইয়ার দোস্তের মতো। নিত্যদিন আসবে, আড্ডাবাজি করবে, তারপর চলেও যাবে। স্ত্রী সন্তানের মতো জীবনের সাথে পুরোপুরি জড়িয়ে থাকবে না। তো 3 দিন পর জ্বরটা ঠিকই উধাও হয়ে গেল। সেও দেরি না করে নেমে পড়ল কাজে, কারণ জ্বরের ঘোরেই তার মাথায় ক্লুবিহীন কেসগুলোর সমাধান চলে আসে চট করে। এই অদ্ভুত কাণ্ডটি বারবার ঘটে তার সাথে। সেদিক থেকে দেখলে কোনো কেসের জটিলতম সময় তার জ্বর চলে এলে মনে মনে আশান্বিতই হয়ে ওঠে সে। হঠাৎ সম্বিত ফিরে পেতেই দেখতে পেল তার সামনের টেবিলে 1 কাপ চা ধোঁয়া ছাড়ছে। একটু আগে আইনস্টাইনকে চা দিতে বলেছিল। কাপটা তুলে সে লম্বা করে চুমুক দিল। তার প্রিয় পাত্র নূরে ছফা একটা কেস নিয়ে হিমশিম খাচ্ছে। একজন মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে সে আবিষ্কার করেছে সত্যিকারের নিখোঁজের সংখ্যা 5 জনের নিচে হবে না। এই 5 জনের মধ্যে কমপক্ষে 2 জনের শেষ গন্তব্য কোথায় ছিল সেটা বের করতে সক্ষম হয়েছে সে। উত্তরবঙ্গের একটি মফস্বল শহর সুন্দরপুরে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি? মতো অদ্ভুত নামে একটি রেস্টুরেন্টের সন্ধান পাওয়া গেছে। রেস্টুরেন্টটির মালিক মুস্কান জুবেরির সম্পর্কে এ পর্যন্ত যেসব তথ্য ছফা জানতে পেরেছে তাতে মনে হচ্ছে নিখোঁজ ঘটনাটির মতো ওই মহিলাও কম রহস্যময়ী নয়। কিন্তু তার নিজের কৌতূহল হচ্ছে অন্য একজনকে নিয়ে। ছফা এখন যেখানে আছে সেই সুন্দরপুরে নাকি এমন এক গোরখোদক রয়েছে যে মানুষ মারা যাবার আগেই টের পেয়ে যায়। অনেক সময় দেখা যায় নিজ উদ্যোগে সে কবর খুঁড়ছে, আর পরই শোনা যায় ওই গ্রামে একজন মারা গেছে। নূরে ছফা তাকে অল্প বিস্তর যেটুকু বলেছে তাতে দেখা যাচ্ছে রহস্যময় গোরখোদক বয়সে তরুণ, বিয়ে শাদী করেনি এখনো পর্যন্ত। কব্রস্থানের ভেতরেই ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকে। ওখানকার অনেকেই মনে করে এই গোরখোদক ছেলেটি কামেল কেউ হবে। তার অবশ্য তেমন কিছু মনে হচ্ছে না। সে হলো যুক্তির মানুষ। গালগপ্প আর অতিপ্রাকৃত কিছুতেই কোনো কালেই তার বিশ্বাস ছিল না। সবকিছুই যুক্তি দিয়ে বিচার করে। সে নিশ্চিত গোরখোদকের অমন অদ্ভুত আচরণের পিছনে বাস্তবসম্মত কারণ রয়েছে, আর সেই কারণটা যতক্ষণ না বের করতে পারছে ততক্ষণ তার স্বস্তি নেই। ছফা তাকে আরো বলেছে এই ছেলেটাকে মুস্কান জুবেরির বাড়ির নির্জন জায়গায় কবর খুঁড়ে কিছু মাটি চাপা দিতেও দেখেছে সে। ওই সময় রহস্যময় মহিলা উপস্থিত ছিল তখন। সব মিলিয়ে কৌতূহল দীপক একটি ঘটনা। আর এটা নিয়ে ভাবতে ভাবতে হুট করেই তার মাথায় একটা সম্ভাবনা উঁকি দিয়েছে। এটা হতে পারে অ্যাডভান্স কবর খোঁড়ার সম্ভাব্য যৌক্তিক ব্যাখ্যা। তবে তার জন্য কিছু জরুরি তথ্য জানা দরকার। এই জন্য নূরে ছফাকে ফোন করে বলে দিতে হবে। আপনি রাইতে কি খাইবেন? আইনস্টাইনের কথায় ফিরে তাকালো KSK। রুটি।
চায়ের চুমুক দিয়ে সংক্ষেপে জানালো সে। আরে রুটি লাগে কি খাইবেন ওইটা জিগাইছি। ও, একটু ভাবলো কেস খান। তোর যেটা ভালো লাগে নিয়ে আয়। কলিজার ভুনা নিয়ে আসো। ছেলেটার দিকে তাকালো, তার চোখে মুখে কেমন হাসি হাসি ভাব। বুঝতেই পারলো আজ রাতে কালিজার ভুনাই খেতে হবে, নইলে এই আইনস্টাইন সুগভীর এক আক্ষেপ নিয়ে ঘুমোতে যাবে। ঠিক আছে, কালিজাই ভুনাই নিয়ে আয়। হাসি মুখে ঘর থেকে চলে গেল ছেলেটা। নুরি ছাফা কিছুটা বিরক্ত হলেও সেটা প্রকাশ করতে পারল না, কারণ ফোনের ওপাশে যে মানুষটার সাথে এখন কথা বলছে তাকে সে কেবল শ্রদ্ধাই করে না, বরং অভিভাবকও মনে করে। এই মানুষটির সাথে তার বেশ মিল। তাদের দুজনেরই একটাই সমস্যা, নিজেদের নাম প্যাশন ক্রাইম ইনভেস্টিগেশন। KSK এর মতো ছাফা এখনো পর্যন্ত কোনো কেসে ব্যর্থ হয়নি, আর তারা দুজন নিছক চাকরির জন্য ডিবিতে যোগ দেয়নি, এটা তাদের ধ্যান জ্ঞান। নুরে ছাফা, আপনি দেখবেন ওই আন্ডারটেকার পোলাটা যেসব অ্যাডভান্স কবর খুঁজছে ওইগুলার আশেপাশে কি আছে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, নুরে ছাফা জবাব দিল। একটু আগে KS খানকে সে ফোন করেছিল জরুরি একটা প্রয়োজনে, অথচ মিস্টার খান মুস্কান জুবেরির ব্যাপারে আগ্রহ না দেখিয়ে উৎসুক হয়ে পড়েছে গোরখদক ফালুর ব্যাপারে। অ্যাডভান্স কবরগুলোর পাশে যদি অন্য কোনো কবর থাকে তাইলে দেখবেন ওইগুলা কতদিনের পুরানা, আর ডিস্টেন্সটাও কিন্তু খুব ভাইটাল। বুঝবার পারছেন তো আমার কথা? জি স্যার, আবারও একই কথা বলল বটে। আসলে সে কিছুই বুঝতে পারছে না। ডিস্টেন্স মানে? কিসের ডিস্টেন্স স্যার? ওই যে অ্যাডভান্স কবরের পাশে পুরাতন কবর যদি থাকে সেইটার কথা বলতেছি। আলতো করে দীর্ঘশ্বাস ফেলল ছাফা। এইসব তথ্য জানতে কেন উদ্গ্রীব হয়ে উঠেছে তার প্রিয় এই মানুষটি সে বুঝতে পারছে না। ঠিক আছে স্যার, এইটা কইলাম খুব জরুরি। আপনি যত জলদি পারেন এই ইনফরমেশনগুলা আমারে দেন। এইসব ইনফরমেশন জরুরি। হতাশ হলেও মুখে বলল, আচ্ছা স্যার। মনে হইতেছে ওই আন্ডারটেকারের মিস্ট্রিটা প্রায় সলভ কইরা ফেলেছি। নুরি ছাফার বিরক্তি আরো বেড়ে গেল কথাটা শুনে, তবে যথারীতি সেটা প্রকাশ করল না। তাই নাকি স্যার? একটা হাইপো দাঁড় কইরাছি, এখন ওইটার সাপোর্টে কিছু ইনফরমেশন লাগবো। স্যার, ছাফা নিজের দরকারটার কথা না বলে আর থাকতে পারল না। বলেন, শুনতাছি তো। আপনাকে একটা কাজ করতে হবে, কাজটা আমার সেই কেসের জন্য খুবই জরুরি। এই নিয়ে চিন্তা করেন না, আমি তো বলছি আপনার এই কেসে যতটুকু হেল্প করেন দরকার আমি করুম। আপনি আগে ওই আন্ডারটেকারের। স্যার, কথার মাঝখানে বাধা দিয়ে বলতে বাধ্য হলো নুরে ছাফা। আপনার জন্য ইনফরমেশনগুলো কালেক্ট করার ব্যবস্থা করছি, কিন্তু আমি যে কাজটার কথা বলছি সেটা অন্য যে কোনো কিছু চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ও, ওপাশ থেকে কেবল এটাই বলল ডিবির সাবেক ইনভেস্টিগেটর। আপনি ছাড়া এটা অন্য কেউ ভালোভাবে করতে পারবে না। কাজটা কি নুরে সাফা? আতর আলীর সিনা যতটা চওড়া ছিল তার চেয়েও বেশি চওড়া হয়ে গেছে। সেই চওড়া সিনা টান টান করে আয়েশি ভঙ্গিতে হেঁটে যাচ্ছে সে। স্বয়ং নুরে ছাফা, যে কিনা এখন আর সামান্য সাংবাদিক নয়, ডিবির বিরাট বড় অফিসার, তাকে একটু আগে ফোন করে একটা কাজ দিয়েছে। থানার পুলিশকে বাদ দিয়ে সফা স্যার তাকে বলেছে ফালু ছেলেটার অ্যাডভান্স কবর খোঁড়ার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। কথাটা শুনে আতর একটু অবাকই হলো। গতকাল সে যখন অ্যাডভান্স কবর খোঁড়ার কথা বলছিল তখন সফা কোনো আগ্রহ দেখায়নি। আজ হঠাৎ করে আগ্রহ দেখানোর কারণ কি? যা হোক, অত শত ভেবে কাজ নেই, সময় হলে এই প্রশ্নের
জবাব সে ঠিকই পেয়ে যাবে। আতর বুঝতে পারছে তার এখন সুদিন। অনেকেই তাকে তোয়াজ করতে শুরু করে দিয়েছে। নুরুচ্ছফা থানা থেকে চলে যাবার পরই এসআই আনোয়ার একান্তে ডেকে নেয় তাকে। নিজের প্যাকেট থেকে সিগারেট বের করে দিয়ে নরম আর ভালো ব্যবহার করে তার সাথে। শেষে বেজার মুখ করে বুঝিয়ে দিয়েছে তার দিকটা যেন আতর একটু দেখে। সে কি ওসি সাহেবের সামনে তার পক্ষ নিয়ে কথা বলেনি? শুধু আনোয়ারই নয়, ওসি নিজেও তাকে ডেকে নিয়ে গিয়ে অনুরোধের সুরে বলেছে সে যেন তার হয়ে নুরুচ্ছফাকে বুঝিয়ে বলে যা হয়েছে তার জন্য তারা লজ্জিত। সবটাই না জেনে হয়েছে। অল্প কদিনের মধ্যেই আর একটা বাজে বদলির শিকার হতে চাইছে না বেচারা। ব্যাপারটা এখন পরিষ্কার। আতর আর সামান্য ইনফরমারের অবস্থানে নেই। ঢাকা থেকে আসা মহা ক্ষমতাধর নুরুচ্ছফার সবচাইতে ঘনিষ্ঠ আর বিশ্বস্ত লোক সে। সেই আনোয়ার শুধু সিগারেট দিয়েই ক্ষান্ত হয়নি, আতরকে সঙ্গে নিয়ে চলে যায় সুন্দরপুরের দক্ষিণ দিকে কালিন্দী বিলের কাছে। জায়গাটা নিরিবিলি। আয়েশ করে গাঁজা টানতে টানতে সুখ দুঃখের কথা বলেছে এসআই। সে আরো কথা বলতে চেয়েছিল, কিন্তু আতর তাকে বলেছে জরুরি একটা কাজে তাকে এখন এক জায়গায় যেতে হবে। এসআই চলে যাবার পরই সে জমিদার বাড়ির দিকে পা বাড়ায়। গেটের সামনে এসে জোরে জোরে দুটো টান দিয়ে গাঁজার স্টিকটা ফেলে দিলেন আতর। বন্ধ গেটের ওপাশে যে বোবা দারোয়ান ফুটো দিয়ে বাইরে তাকিয়ে আছে সে জানে, কানে শোনে না বলে বোবা ছেলেটা বেশিরভাগ সময় এটা করে থাকে। তুড়ি বাজিয়ে গেট খোলার ইশারা করতেই সঙ্গে সঙ্গে বড় গেটটার মধ্যে যে ছোট গেট আছে সেটা খুলে মাথা বের করে ভুরু কুচকে তাকালো বোবা ইয়াকুব। ইনফরমারকে দেখে সে খুবই অবাক হয়েছে। আতর হাত দিয়ে ইশারা করে দেশলাই এর কাঠি জ্বালানোর ভঙ্গি করল। আছে? ইয়াকুব মাথা ঝাঁকিয়ে জবাব দিল, নাই। মুচকি হাসলো ইনফরমার। মাঙ্গের পুঁত, পকেটে তো ফোকনা রাখোস দেখি, দেশলাই রাখোস না কেন? বোবা তার কথাটা শুনতে না পারলেও বুঝতে পারল খারাপ কিছুই বলা হয়েছে। আতর শব্দ করে একদলা থুতু ফেলে অন্যদিকে পা বাড়ালে রেগে মেগে ছোট গেটটা বন্ধ করে দিল দারোয়ান। আতর আরো জোরে জোরে হাঁটতে শুরু করলো। জমিদার বাড়িটার পর জোরপুকুরে আর কোনো বসত বাড়ি নেই। কয়েকটা অনাবাদী জমির পর আবার ভিটের দেখা পাওয়া যায়। ক্ষেতের আইল ধরে এগোতেই দেখতে পেল রমাকান্ত মাস্টার ধীর পায়ে আইল ধরে এগিয়ে আসছে। চোখে চশমা নেই বলে বুড়ো মানুষটা নিচের দিকে চোখ পিটপিট করে চেয়ে চেয়ে পা ফেলছে। মাস্টার সাহেব, কই যান? আতরের কথায় অনেকটা চমকে উঠলেন মাস্টার। পিটপিট করে তাকালেন। তুমি? একটু খুব পাড়ায় যাইতেছিলাম, কিন্তু এই ভর দুপুরে আপনি কই যাইতেছেন? মাস্টার যেন একটু বিব্রত হলেন। কিছুটা দ্বিধাও দেখা গেল তার মধ্যে। এই তো সামনেই। ক্ষেতের আইল থেকে নেমে দাঁড়ালো আতর। তার চোখে মুখে সন্দেহ। সামনে মাইনে? মনে মনে বলল সে। সামনে তো পুরা দুনিয়া পয়রা আছে। রমাকান্ত মাস্টার আর কোনো শব্দ না করেই হাঁটার গতি বাড়িয়ে দিলেন। যাবার সময় আতরের দিকে ফিরেও তাকালেন না। আইলের পাশে দাঁড়িয়ে থেকে মাস্টারের গন্তব্য বোঝার চেষ্টা করলো ইনফরমার। একবারে ওর জন্যও না থেমে পিছনে ফিরে না তাকিয়ে রমাকান্ত কামার চলে যাচ্ছে। কিছুক্ষণ পর আতর আলী অবাক হয়ে দেখতে পেল মাস্টারের গন্তব্য আর কোথাও নয়, ওই জমিদার বাড়ি। ধপধপ করে যে ভোঁতা শব্দ হচ্ছে সেটা তার ভালোই লাগে। ছোটবেলায় মা যখন ঘুম পাড়াতো তখন তার পিঠের ওপর মায়ের নরম হাত চাপড় মারলে
এমনটাই হতো। শব্দটার মধ্যে থাকতো সম্মোহনী শক্তি। ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে যেত সে। একটু বিরতি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো ফালু। খবরটা এখনো খোঁড়া শেষ হয়নি, কিন্তু সারা শরীর ঘেমে একাকার। তার বলিষ্ঠ পেশিগুলো আরো ফুলে ফেঁপে উঠেছে। দেখে মনে হচ্ছে তেল মাখানো শরীরের কোনো মল্লবিদ। শীত হোক আর গ্রীষ্ম, মাথার উপরে সূর্য থাকলে একটু গরম লাগবেই। আর সেই সূর্যের নিচে দাঁড়িয়ে কেউ যদি মাটি কাটার মতো পরিশ্রমের কাজ করে তাহলে ঘেমে ওঠাটা খুব স্বাভাবিক। সাধারণ মাটি কাটার কাজের চেয়ে ঘোর খুঁড়তে আরো বেশি পরিশ্রমের দরকার পড়ে। আজকের এই পরিশ্রমটা তার করতেই হতো না যদি গতরাতে ওরা চলে না আসতো। যা হোক, সদ্য খোঁড়া কবরের দিকে তাকালো সে। 3.5 হাত গভীর করে মাটি খুঁড়তে হবে, একটুও বেশ কম করার উপায় নেই। এর মধ্যে 3 হাত খোঁড়া হয়ে গেছে, আর অল্প একটু খুঁড়লেই কাজ শেষ হয়ে যাবে। কপালের খামগুলো ডান হাতের আঙ্গুল দিয়ে কেচে ফেলে দিল। তাকে একটু দ্রুত করতে হবে। জোহরের আজান দিয়েছে। নামাজ শেষ হলেই জানাজা, আর জানাজা শেষ হলে গোর। উপর হয়ে আবারও কাজে নেমে পড়ল সে। বেতের টুকরিটা কবরের জমিনে রেখে দিয়েছে। কোদাল দিয়ে মাটি তুলে ওটা ভরাট করে কবরের বাইরে ফেলছে। সত্য কবরটার একপাশে জমি আছে আলগা মাটির স্তূপ। ফালু কাজে ডুবে যেতেই আবারও সেই শব্দটা ফিরে এলো। শব্দটার সম্মোহীন শক্তি সবসময়ের মতোই আবারও তাকে কাজের মধ্যে ডুবিয়ে দিল। কার কবর খুঁড়তাছস? কবরের নিচ থেকে মুখ তুলে তাকালো ফালু। আতরকে দেখে অবিশ্বাসে চেয়ে রইল কয়েক মুহূর্ত। 2 হাত পিছনে রেখে দাঁড়িয়ে আছে। ইতরটার ভাব দেখে মনে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান সে। আবার ক্যাটায় মরছে? কেউ না, তিক্ত মুখে জবাব দিল ফালু। কথাটা শুনে রেগে মেগে তাকালো ইনফর্মার। আবার তুই ফাইসলামি শুরু করছস? পাইছস কি? নিজেরে কি মনে করস? তুই কবর খুঁদলেই মানুষ মরব? ফালু মুখ তুলে স্থির চোখে চেয়ে রইল কবরের পাশে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। এতই যখন জানোস তাই কয় না আজই কেঠায় মরব? গোর্খ তো কিছুই বলল না। গতরাতেই বদমাসটার জন্য একজনকে সাথে নিয়ে তার কাজে বাঁকড়া দিয়েছিল। হুট করে চলে এসেছিল ওরা। সে ভাবেওনি এত রাতে কবরস্থানে কেউ চলে আসতে পারে। রাগে ফালুর গা জ্বলে যাচ্ছে। অবশেষে রাগ দমাতে না পেরে বলে উঠল, তুই মরবি, আর আমি নিজ হাতে তোরে এহেনে গোড় দিমু। কথাটা শুনে আতরের বুক ধরফর করে উঠল। হারাম জাদা, এসব কি বলছে? ওর সাহস তো কম নয়। আবার তুই তকারি করছে? রাগে কাঁপতে শুরু করলো সে। চেঁচিয়ে বলল, ওই হারামি বাচ্চা, মুখ সামলায়া কথা কইবি। তুই আমারে চিনস না। তোরে চিনমু না কেন? তুই হইলি বিবিসি, সব খবর থাকে তোর কাছে। ঠিক কইতাছ, চেঁচিয়ে উঠল আতর। আমার কাছে সব খবর থাকে। তুই তোর ঘরে চৌকির নিচে কি রাখোস না রাখোস তাও আমি জানি। কথাটা শুনে ভুরু কুচকে চেয়ে রইল গোর্খতো। সে দেখতে পেল পিছন থেকে একটা হাত বের করে আনলো আতর। তার সেই হাতে মানুষের পায়ের সবচেয়ে বড় একটি হাড়। তোর ঘরের খাটের নিচে এইসব জিনিস রাখা দিছস কেন? কাহিনী কি? ফালু রাগে ফুঁসতে লাগলো। এই বদমাসটা তার ঘরে ঢুকে কাপড়ে মুড়িয়ে রাখা কঙ্কাল দেখে ফেলেছে। প্রমাণ হিসেবে সঙ্গে করে আবার একটা হাড়ও নিয়ে এসেছে। কি জবান বন্ধ হইয়া গেল নাকি? মনে করছস মুখ বন্ধ রাখলে আমি কিছু বুঝবার পারুম না? দেখ না তোর কি হয়। তোর সব
বন্ধ হইয়া যাইব। ওকার কাপড় মাথায় তুইলা দৌড়াবি তুই। রাগে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো ফালু। কোদালার টুকরিটা নিয়ে কবর থেকে উঠে এসে দাঁড়ালো আতরের মুখোমুখি। তুই কি কইবা চাস? তোর অ্যাডভান্স কবর খুদার গোবর ফাঁস হইয়া যাইব রে। ফালু, খাটের নিচে কি রাখছ? এইসব যাই না গেছি। ওই বেটির লগে তোর কি কাপ তাও গোপন থাকবো না। চোখ মুখ কুচকে চেয়ে রইল গোরখুতো। কাল রাইতে ওই ডাইনির বাড়িতে ক্যার গেছিলি? ওইখানে তোর কি কাম? হ্যাঁ, ওই সেদার মধ্যে তুই কি করতে যাস? ফালু এবার বুঝতে পারলো কাল রাতে যে লোকটাকে ধাওয়া দিয়েছিল সে আর কেউ নয়, তার সামনে দাঁড়িয়ে থাকা এই বদমাসটা। ওইখানে কি করতে যাই জানতে চাস? নাটকীয় ভঙ্গিতে বলল সে। অভিজ্ঞ ইনফর্মার খুব দ্রুত বুঝে গেল গোরখুতকের আগ্রাসী মনোভাব। ছেলেটা কিছু করার আগেই সে হাতটা দিয়ে বাড়ি মারার চেষ্টা করলো, কিন্তু তাকে একদম অপ্রস্তুত করে দিয়ে হাতটা ধরে ফেলল ফালু। অন্য হাতে খামচে ধরল তার শার্টের কলার। একটা মোচড় মেরে হাতটা তার হাত থেকে ছাড়িয়ে নিয়ে আতরের বাম কানে আঘাত করে বসল। টলে গেল ইনফর্মার। তারপর দু হাতে কলারটা ধরে এক হ্যাঁচকা টানে সদ্য খোঁড়া কবরে ফেলে দিল তাকে। একটা আর্ত চিৎকার দিল আতর। ঘটনার আকস্মিকতায় ভ্যাবাচাকা খেয়ে গেছে সে। কবরের গর্তের মধ্যে পড়ে ব্যথায় কোঁকিয়ে উঠল। মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরছে বলে ধাতস্থ হতে পারল না। যেই না উঠে দাঁড়াবে অমনি ফালু তার মাথায় আরেকটা আঘাত করে বসল। আতরের মনে হলো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কোঁকিয়ে উঠল সে। ঝাপসা হয়ে এলো দৃষ্টি। তারপরে টের পেল তার উপরে চাকচাক মাটি এসে পড়ছে। আমারে মাটি চাপা দিতেছে, আমারে মাটি চাপা দিতেছে। আতঙ্কের সাথেই ভাবনাটা পেয়ে বসলো তাকে। দুঃস্বপ্নের কথাটা মনে পড়ে যেতেই বুকে হাতুড়ি পেটা শুরু হয়ে গেল। বাঁচাও, বাঁচাও। সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলতে লাগলো সে। তার চোখে মুখে মাটির চাক এসে পড়াতে ঠিকমতো তাকাতে পারছে না। দু হাতে চোখ ঢলতে লাগলো। চোখের মধ্যে মাটির গুঁড়ো ঢুকে গেছে বলে কিছু দেখতে পারছে না। শুয়োরের বাচ্চা, বাঁচাও। এত দ্রুত মাটি এসে পড়ছে যে আতর আর কথা বলতে পারল না। চোখে দেখতে না পেলেও উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই আবারও শক্ত কিছু দিয়ে আঘাত করা হলো মাথায়। চিত হয়ে পড়ে গেল সে। মরার ওপরে খাড়ার ঘায়ের মতো আরো কিছু বড় বড় মাটির চাকা এসে পড়তে লাগলো তার উপরে। চোখে কিছুই দেখতে পারছে না। দুহাত দিয়ে মাথাটা শক্ত করে ধরে রাখলো। প্রচন্ড ব্যথায় মরে যাচ্ছে সে। মাটির চাকাগুলো ওপর থেকে দ্রুত গতিতে পড়ছে। আলগা মাটির স্তূপের নিচে তলিয়ে যাচ্ছে সে। ঠিক তখনই দূর থেকে একটা শব্দ তার কানে যেতেই হাত পা অসাড় হয়ে এলো। সমবেত কণ্ঠে একদল লোক কোনো সুরা পড়ছে। তার জানাজা পড়ছে ওরা। সে নিশ্চিত হতে পারল না। বহুকাল আগেই নামাজ কালাম ছেড়েছে। কোন সুরা পড়ছে, কখন পড়া হয় সে জানে না। পরক্ষণে মনে হলো মুর্দার আত্মার মাগফিরাত কামনা করার জন্য লাশের চারপাশে থাকা লোকজন এরকম সুরা পড়ে। আতর টের পেল তার দম বন্ধ হয়ে আসছে। জ্ঞান হারানোর আগে শুধু একটা কথাই বলতে পারল, বাঁচাও, বাঁচাও আমারে। কিন্তু সে নিশ্চিত হতে পারল না শব্দটা আদৌ তার মুখ দিয়ে বের হয়েছে কিনা। আর কোনো শব্দ বের হবার আগে সে তলিয়ে গেল গভীর অন্ধকারে। বন্ধুরা, আজ এইটুকুই থাক। গল্পের পরবর্তী অংশ নিয়ে আমি শীঘ্রই ফিরে আসব। আমার গল্প পড়া আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ চলি, নমস্কার।